আমরা সবাই জানি মাদ্রিদ কোচদের যে ডিমান্ড ওইটা কখনোই পূরণ করে না। এদের যখন ইচ্ছা হয় যে প্লেয়ার ভালো লাগে এরা ওই প্লেয়ারের পেছনে যায়। বাট কোচ যখন বলবে আমার এই প্লেয়ার প্রয়োজন, ওই প্লেয়ার প্রয়োজন, এরা কিন্তু কোচের ওই ডিমান্ড পূরণ করতে চায় না। বাট জাভি আলোনসোর ক্ষেত্রে আমি মাদ্রিদের এই ব্যাপারটা একদমই অন্যরকম দেখছি। এরা জাভি আলোনসোর ডিমান্ড পূরণ করছে কিভাবে? কারেরাসকে সাইন করছে, এরা মাস্তানতাউনকে সাইন করছে, আর্দা গুলারকে ফুল প্রায়োরিটি দিচ্ছে। তারপরেও কিন্তু জাভি আলোনসো সাকসেস হইতেছে না। কোথাও না কোথাও জাভি আলোনসো আটকাইতেছে, রিয়াল মাদ্রিদ আটকাইতেছে। আমাদের মেন যে মিস্টেক আমরা যেটা ধরতে পারছি ওইটা আমাদের মিডফিল্ডে। মাদ্রিদের মিডফিল্ডে কোনো ক্রিয়েটিভিটি নাই। আমরা মাদ্রিদের ম্যাচ দেখতেছি বাট মাদ্রিদের ম্যাচের যে ফিল ওইটা আমরা পাইতেছি না। আমরা মনে হইতেছে আমরা সেকেন্ড ডিভিশনের কোনো ক্লাবের ম্যাচ দেখতেছি। টনি ক্রুজ যাওয়ার পর আমাদের মিডের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। খারাপ বলতে আমাদের মিডে কিচ্ছু নাই, আমাদের মিডে ক্রিয়েটিভিটি নাই, আমাদের মিডের কন্ট্রোলার নাই, আমাদের মিডের টেম্পো কন্ট্রোলার নাই। এর মধ্যেও রিয়াল মাদ্রিদ কিন্তু এই সিজন হিউজ প্লেয়ার সাইন করাই ফেলছে। আপনারা দেখেন কারেরাসকে সাইন করাইছে, ডিন হুইজেনকে সাইন করাইছে, ট্রেন্ট আসছে, এরপর মাস্তানতাউনও আসছে। বাট রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সাইন করাইছে, অ্যাটাকার সাইন করাইছে, একজন মিডফিল্ডার সাইন করায় নাই। এইখানে রিয়াল মাদ্রিদ সব থেকে বড় ভুল করছে। ভুলটা রিয়াল মাদ্রিদ করে নাই। জাভি আলোনসো যখন রিয়াল মাদ্রিদকে বলছে আমার এই প্লেয়ার প্রয়োজন, ওই প্লেয়ার প্রয়োজন, তখন ওনার উচিত ছিল কি? ওনার উচিত ছিল একজন মিডফিল্ডার ডিমান্ড করার। বাট ওইটা উনি করে নাই। উনি কি করছে? অ্যাটাকার চাইছে, ডিফেন্ডার চাইছে। উনি একজন মিড কন্ট্রোলার চাই নাই। এর মেন কারণ কি ছিল জানেন? এর মেন কারণ ছিল উনি আর্দা গুলারের উপর ভরসা করছে, ইভেন এখন পর্যন্ত করতেছে। বাট আর্দা গুলারকে উনি কিভাবে ইউজ করাইতেছে? আর্দা গুলারকে উনি ইউজ করাইতেছে পাস টু এমবাপ্পে, আর না হয় আর্দা গুলারকে আর কোনো কাজে ইউজ করাইতে পারতেছে না, ইভেন করতেছে না। জাভি আলোনসো কি ভাবছে? জাভি আলোনসো ভাবছে উনি আর্দা গুলারকে টনি ক্রুজের রিপ্লেসে ইউজ করবে। বাট আর্দা গুলার টনি ক্রুজের রিপ্লেস হবে না ভাই। আর্দা গুলার ইউজ হইতেছে পাস টু এমবাপ্পে, আর্দা গুলার ইউজ হইতেছে এমবাপ্পের জন্য, আর্দা গুলার ইউজ হইতেছে এমবাপ্পেকে বল পাস দেওয়ার জন্য। আর কোনো ক্রিয়েটিভিটি আমি আর্দা গুলার মধ্যে দেখতেছি না। আপনি ডিফেন্সিভলি বলেন আর অফেন্সিভলি বলেন, কোনোটাই নাই। আমাদের প্রয়োজন ছিল কি জানেন? আমাদের প্রয়োজন ছিল একজন লুকা মডরিচ, আমাদের প্রয়োজন ছিল একজন টনি ক্রুজ। দুইজন প্রয়োজন ছিল না, আমাদের এমন একজন প্রয়োজন ছিল যে লুকা মডরিচের মতো ম্যাচের টেম্পো কন্ট্রোল করবে। আমাদের এমন একজন প্লেয়ার প্রয়োজন ছিল, এমন একজন মিডফিল্ডার প্রয়োজন ছিল যে টনি ক্রুজের মতো বল পাস করবে। বাট রিয়াল মাদ্রিদ, জাভি আলোনসো এমন একজন প্লেয়ার সাইন করাতে ব্যর্থ হয়েছে। এদের মাথায় ওইটা আসে নাই যে আমাদের মিডফিল্ডে হিউজ ঘাটতি আছে, আমাদের মিডফিল্ডে কোনো ক্রিয়েটিভিটি নাই। এখন আমি এসব কথা কেন বলতেছি? দেখেন রিসেন্ট রিপোর্ট যেটা, উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নাকি জাভি আলোনসো একজন মিডফিল্ডার সাইন করাতে চাইতেছে। উনি রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের কাছে অফার করছে এমন আমি একজন মিডফিল্ডার চাইতেছি। বাট এটা পসিবল না ভাই। আপনারা কখনো দেখছেন রিয়াল মাদ্রিদ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কোনো প্লেয়ার সাইন করাইতে? এর উপর কোন মিডফিল্ডার আপনি সাইন করাবেন? কোন প্লেয়ার অ্যাভেলেবেল আছে দেখান। কোনো প্লেয়ার অ্যাভেলেবেল না। ইভেন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ মার্কেটেও নামবে না, এটা একদম শিওর। আর জাভি আলোনসো যে এই অফার করছে মাদ্রিদ ম্যানেজমেন্টের কাছে, মাদ্রিদ ম্যানেজমেন্ট সরাসরি রিজেক্ট করছে। এটা আমরা সবাই জানি এমন কিছুই হবে। রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের কথা হইতেছে তোমার কাছে অলরেডি প্লেয়ার আছে, তোমার কাছে চুয়ামেনি, কামাভিঙ্গা, ড্যানি সাবায়োস, আর্দা গুলার, জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে, এরা আছে। এদেরকে দিয়ে তুমি সিজন শেষ করো। এরা আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, আমাদের জন্য অনেক কিছু করছে। সো আগামী যে 6 মাস, তুমি 6 মাস এই প্লেয়ারদেরকে নিয়ে এই মিডফিল্ড নিয়ে কন্টিনিউ করো। আমরা তোমাকে এই মুহূর্তে কোনো মিডফিল্ডার দিতেছি না। তবে এখন না হোক, 2026 সামার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ অবশ্যই ট্রান্সফার মার্কেটে নামবে। রিয়াল মাদ্রিদ একজন মিডফিল্ডার সাইন করাবে। আর রিয়াল মাদ্রিদ যে সাইন করাবে, কাকে সাইন করাবে? রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে
টপ প্রায়োরিটি লিস্টের টপে ভিতিনহা। কয়েকদিন আগে রিউমার্স হয়েছে, কয়েকদিন আগে বলতে কয়েকদিন ধরে রিউমার্স হইতেছে রিয়াল মাদ্রিদ ভিতিনার প্রতি ইন্টারেস্টেড। বাট গতকালকে যে একটা রিপোর্ট হয়েছে ওইটা নাকি অফিসিয়াল, রিয়াল মাদ্রিদ সত্যি ভিতিনার প্রতি ইন্টারেস্টেড। এখন এমন কিছু যদি হয় তাহলে আমি বলবো সাইন করে ফেলুক ভাই, আগে পিছে দেখার কোনো প্রয়োজন নাই। আমাদের ভিতিনা প্রয়োজন ছিল, রিয়াল মাদ্রিদে টার্গেট করছে, একদম পারফেক্ট। তবে ভিতিনহা যদি ছুটে যায় তাহলে রিয়াল মাদ্রিদের কাছে কিন্তু আরো একটা অপশন আছে, অ্যাঞ্জেলো স্টিলার। লাস্ট সিজন হিউজ রিউমার্স হয়েছিল অ্যাঞ্জেলো স্টিলারকে নিয়ে, আর অ্যাঞ্জেলো স্টিলারকে সাজেস্ট করছিল টনি ক্রুজ। সো বুঝতেই পারতেছেন স্টিলার কোন কোয়ালিটির প্লেয়ার। আর টনি ক্রুজ এমন কোনো প্লেয়ার সাজেস্ট করবে না মিডফিল্ডের জন্য যাকে দিয়ে কোনো কিছু হবে না। স্টিলারের মধ্যে টনি ক্রুজ এমন কিছু দেখতে পাইছে যার কারণে সে কিন্তু সাজেস্ট করছিল। বাট রিয়াল মাদ্রিদের প্রবলেম ছিল না তখন, তখন প্রবলেম ছিল স্টিলারের যে চুক্তি ওইটা, স্টিলারের যে রিলিজ ক্লোজ ওইটা। স্টুটগার্টের সাথে তার চুক্তি আই থিঙ্ক 2028 পর্যন্ত। তবে এখানে রিয়াল মাদ্রিদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট কি, তার যে রিলিজ ক্লোজ 36 মিলিয়ন ইউরো সামথিং, ওইটা কিন্তু এখনো অ্যাক্টিভ হয় নাই, যার কারণে রিয়াল মাদ্রিদ লাস্ট সিজন পিছায় গেছিল। ওইটা অ্যাক্টিভ হবে 2026-এর সামার উইন্ডোতে, তখন চাইলে রিয়াল মাদ্রিদ তার রিলিজ ক্লোজ দিয়ে তাকে সাইন করাইতে পারবে। তবে স্টিলার অপশন হয়তো আছে, বাট মেইন প্রায়োরিটি ভিতিনহা। যদি পিএসজি অ্যাগ্রি হয় বা ভিতিনা পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদ জয়েন করতে চায় তাহলে আই থিঙ্ক রিয়াল মাদ্রিদের জন্য বেস্ট সাইনিং হইতে পারে। এরপর আরো একটা রিউমার্স, ওইটা ওয়েসলিকে নিয়ে। দেখেন ওয়েসলি রোমাতে জয়েন করছে, বেশি দিন হয় নাই, টপ নচ পারফরমেন্স দিতেছে। ইভেন ব্রাজিলের জার্সিতে যে ম্যাচগুলা সে খেলছে ওই ম্যাচগুলাতে আমার চোখে পড়ছে সে হিউজ ক্রিয়েটিভ, ভালো পারফরমেন্স করে। আপনি তাকে শুধুমাত্র রাইট ব্যাকে না, রাইট উইং ব্যাকে খেলাইতে পারবেন, আপনি তাকে রাইট উইঙ্গার হিসেবে খেলাইতে পারবেন। তার মধ্যে ওই রকম কোয়ালিটি, ওয়েসলির যে স্পিড, ওয়েসলির যে ড্রিবলিং, একজন ডিফেন্ডারের কাছ থেকে এমন ড্রিবলিং আমি খুব কমই দেখছি। এরপর তার যে বল কন্ট্রোলিং জাস্ট অন্য লেভেলের ভাই। আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে আপনি রোমার রিসেন্ট পারফরমেন্স দেখেন, ব্রাজিলের ম্যাচগুলা দেখে আইসেন, স্টেটসগুলা দেখে আইসেন, সে খুব ভালো পারফরমেন্স করতেছে। তবে এখানে একটা প্রবলেম আছে, আমরা তার কাছ থেকে ডিফেন্সিভ থেকে অফেন্সিভ গেম ভালো পাবো যদি জাভি আলোনসো ইউজ করাইতে পারে। জাভি আলোনসোর যে সিস্টেম, ওই সিস্টেমে ওয়েসলি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি কেন বলতেছি ভালোভাবে সেট হবে, তাকে চাইলে উইং ব্যাক হিসেবে খেলাইতে পারবে, যদিও আমাদের ফার্স্ট প্রায়োরিটি ট্রেন্ট। এখন যেহেতু কারভাল রিয়াল মাদ্রিদ ছাড়বে, একজন ব্যাকআপ প্লেয়ার তো প্রয়োজন আছে, কারভালের একজন রিপ্লেসমেন্ট প্রয়োজন আছে, ওইটা হয়তো ওয়েসলি হইতে পারে। তবে ঝামেলা আছে, ঝামেলা বলতে রিয়াল মাদ্রিদ চাইলেই কিন্তু সাইন করাইতে পারবে। ওয়েসলি যে রোমাতে জয়েন করছে বেশি দিন কিন্তু হয় নাই, এখন রোমা তার জন্য 25 মিলিয়ন ইউরোর মতো ইনভেস্ট করছে। তারা অবশ্যই ডাবল দাবি করবে, যদি রিয়াল মাদ্রিদ চায় হয়তো 40-45 মিলিয়ন ইউরো দাবি করতে পারে। বাট আমার মনে হয় না এটা খুব একটা বেশি, যদিও রিয়াল মাদ্রিদ এত ইউরো ইনভেস্ট করতে চাইবে না। এর উপর তার যে রিলিজ ক্লোজ, তার চুক্তিতে মেবি কোনো রিলিজ ক্লোজ নাই। সো রিয়াল মাদ্রিদ ইজিলি সাইন করাইতে পারবে যদি 35-40 মিলিয়ন ইনভেস্ট করতে চায়। আর যদি রোমার সাথে ভালো সম্পর্ক থাকে 30 মিলিয়ন ইউরো তো চলে আসবে। এখন মেন কথা হইতেছে রিউমার্স কি সত্যি নাকি না। স্প্যানিশ মিডিয়া রিউমার্স গুলা ছড়াইতেছে ভাই, হাইপ ক্রিয়েট করতেছে। হইতে পারে এরা ক্লিকের আশায় করতেছে, বা হইতে পারে রিয়াল মাদ্রিদের কোনো মাধ্যম তাদেরকে জানাইছে। বাট রিউমার্স যেহেতু হয়েছে, কোনো কথা তো মাদ্রিদের মধ্যে হয়েছে। এখন আমরা দেখি ভাই, 6 মাস এখন পর্যন্ত সময় আছে, অনেক কিছুই চেঞ্জ হবে।